হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 12 পেপার থেকে দুটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। ডিএসসিসি 12 পেপারের নাম হচ্ছে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট 1। প্রথম প্রশ্ন, স্বাধীনতা সম্পর্কে রুশোর ধারণা বা রুশোর চিন্তা আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যান্সারটা কিভাবে গুছিয়ে লিখবে দেখে নাও। প্রথমে ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে শুরু করবে। ফরাসি দার্শনিক জ্যাক রুশো ছিলেন আধুনিক রাজনৈতিক চিন্তার অন্যতম শ্রেষ্ঠ প্রবক্তা। তার রাজনৈতিক দর্শনের মূল কেন্দ্রবিন্দুই ছিল স্বাধীনতা। তিনি বিশ্বাস করতেন যে স্বাধীনতা মানুষের অস্তিত্বের এক অপরিহার্য উপাদান। রুশো তার বিখ্যাত গ্রন্থ দ্য সোশ্যাল কন্ট্যাক্টে স্বাধীনতার ধারণাটি অত্যন্ত জোরালোভাবে ব্যক্ত করেছেন। তার দর্শনের মূল সুরটি হলো তার দর্শনের মূল শুরু হয় এক কালজয়ী উক্তির মাধ্যমে। মানে তার দর্শনের যে শুরু সেটা একটা কালজয়ী উক্তি, কি যে মানুষ জন্মগতভাবে স্বাধীন কিন্তু সর্বত্র সে শৃঙ্খলিত। রুশোর স্বাধীনতার ধারণা। 1 নম্বর পয়েন্ট, প্রাকৃতিক স্বাধীনতা থেকে সামাজিক স্বাধীনতা। সেখানে কি বলা হচ্ছে? রুশোর মতে প্রাকৃতিক অবস্থায় মানুষ ছিল অবাধ স্বাধীনতার অধিকারী। একে তিনি প্রাকৃতিক স্বাধীনতা বলেছেন। এই অবস্থায় মানুষ যা ইচ্ছা তাই করতে পারত এবং তার সীমা ছিল কেবল তার শারীরিক শক্তি। কিন্তু ব্যক্তিগত সম্পত্তির উদ্ভব এবং সমাজের জটিলতা বৃদ্ধির ফলে এই প্রাকৃতিক স্বাধীনতা রক্ষা করা অসম্ভব হয়ে পড়ে। তাই সামাজিক চুক্তির মাধ্যমে মানুষ তার প্রাকৃতিক স্বাধীনতা ত্যাগ করে সামাজিক ও দেওয়ানি স্বাধীনতা অর্জন করে। রুশোর মতে এই নতুন স্বাধীনতায় মানুষ তার প্রবৃত্তির দাসত্ব থেকে মুক্তি পেয়ে আইনের শাসনে নিজেকে পরিচালিত করে। সাধারণ ইচ্ছা ও স্বাধীনতা। রুশোর স্বাধীনতার তত্ত্বে সাধারণ ইচ্ছা বা সামূহিক ইচ্ছা একটি গুরুত্বপূর্ণ ধারণা। রুশো মনে করতেন প্রাকৃতিক স্বাধীনতা হলো সাধারণ ইচ্ছার প্রতি আনুগত্য প্রদর্শন। প্রকৃত স্বাধীনতা হলো সাধারণ ইচ্ছার প্রতি আনুগত্য প্রদর্শন। সাধারণ ইচ্ছা হলো সমাজের সকলের মঙ্গলের জন্য যুক্তিবাদী ইচ্ছা। যখন কোনো ব্যক্তি সাধারণ ইচ্ছার দ্বারা পরিচালিত আইন মেনে চলে তখনই তিনি আসলে নিজের ইচ্ছাকে মেনে নেয়, কারণ এই আইন তৈরিতে তারও অংশগ্রহণ ছিল। রুশো বলেন কেবল প্রবৃত্তির তাড়নায় চলা হলো দাসত্ব, আর নিজের তৈরি আইন মেনে চলা হলো প্রকৃত স্বাধীনতা বা নৈতিক স্বাধীনতা। তারপরে স্বাধীন হতে বাধ্য করা। রুশো স্বাধীনতার ধারণায় রুশোর স্বাধীনতার ধারণায় এটি বিতর্কিত কিন্তু তাৎপর্যপূর্ণ দিক হলো ব্যক্তিকে স্বাধীন হতে বাধ্য করা। রুশো মনে করতেন ব্যক্তির ব্যক্তিগত স্বার্থ অনেক সময় তাকে সাধারণ ইচ্ছা বা সমষ্টির মঙ্গল থেকে বিচ্যুত করতে পারে। যদি কেউ সাধারণ ইচ্ছা বা আইন অমান্য করে তবে সমাজ তাকে তা মানতে বাধ্য করবে। রুশোর দৃষ্টিতে এটি কোনো দমন পীড়ন নয়, বরং এটি হলো তাকে প্রকৃত অর্থে স্বাধীন করা। কারণ কুপ্রবৃত্তি বা স্বার্থপরতা থেকে মুক্তি দিয়ে তাকে নৈতিক মানুষে পরিণত করাই হলো রাষ্ট্রের লক্ষ্য। পরের পয়েন্ট হচ্ছে স্বাধীনতার অপরিহার্যতা। রুশোর কাছে স্বাধীনতা কোনো বিনিময়যোগ্য বস্তু নয়। মানুষ চাইলে তার স্বাধীনতা অন্যের কাছে বিক্রি বা হস্তান্তর করতে পারে না। তিনি মনে করতেন স্বাধীনতা ত্যাগ করা মানে মনুষ্যত্বকেই অস্বীকার করা। এই প্রসঙ্গে রুশো বলেছেন স্বাধীনতা ত্যাগ করা মানে মানুষের মর্যাদা, মানবতার অধিকার, এমনকি তার কর্তব্যকেও ত্যাগ করা। অর্থাৎ স্বাধীনতা ছাড়া মানুষের নৈতিক বিকাশ অসম্ভব। এবার হচ্ছে উপসংহার। পরিশেষে বলা যায় রুশোর স্বাধীনতার ধারণা গতানুগতিক ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ থেকে ভিন্ন। তিনি স্বাধীনতাকে রাষ্ট্রের বিরোধিতার মধ্যে খোঁজেনি, বরং রাষ্ট্রের আইনের প্রতি আনুগত্যের মধ্যেই খুঁজেছেন। তার মতে রাষ্ট্র ও স্বাধীনতা পরস্পর বিরোধী নয়, বরং পরিপূরক। যদিও তার স্বাধীন হতে বাধ্য করার তথ্যটি পরবর্তীতে সর্বাত্মকবাদী শাসনের হাতিয়ার হিসাবে সমালোচিত হয়েছে, তবুও আধুনিক গণতন্ত্রে জনগণের সার্বভৌমত্ব এবং আইনের অনুশাসন প্রতিষ্ঠায় রুশোর স্বাধীনতার ধারণা আজও অত্যন্ত প্রাসঙ্গিক।
দ্বিতীয় প্রশ্ন, সংস্কার আন্দোলনের রাজনৈতিক চিন্তার তাৎপর্য আলোচনা করো। এটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, আর এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এখানে ভূমিকা দেখো, প্রথমেই ষোড়শ শতাব্দীতে ইউরোপে যে ধর্ম সংস্কার আন্দোলন সংগঠিত হয়েছিল তা ব্যাহত একটি ধর্মীয় আন্দোলন মনে হলেও এর রাজনৈতিক প্রভাব ছিল অত্যন্ত সুদূরপ্রসারী। মার্টিন লুথার, জন ক্যালভিন এবং জুইংলির মতো সংস্কারকরা মূলত ক্যাথলিক চার্চ ও পোপের একাধিপত্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন, কিন্তু তাদের এই ধর্মীয় বিদ্রোহ মধ্যযুগের রাজনৈতিক কাঠামোর মূলে আঘাত করে এবং আধুনিক রাষ্ট্রচিন্তার উন্মেষ ঘটায়। রাষ্ট্রবিজ্ঞানী গেটেল যথার্থই বলেছেন ধর্ম সংস্কার আন্দোলন ছিল প্রকৃতপক্ষে আধুনিক যুগের রাজনৈতিক স্বাধীনতার প্রথম সোপান। এবারে রাজনৈতিক চিন্তার তাৎপর্য ও প্রভাব। 1 নম্বর হচ্ছে জাতীয় রাষ্ট্র ও রাজতন্ত্রের উত্থান। সংস্কার আন্দোলনের প্রধান রাজনৈতিক অবদান হলো আধুনিক জাতীয় রাষ্ট্র গঠনের পথ প্রশস্ত করা। মধ্যযুগে পোপের ক্ষমতা ছিল সর্বজনীন এবং রাজাদের ক্ষমতার ঊর্ধ্বে। মার্টিন লুথার এবং অন্যান্য সংস্কারকরা পোপের এই সর্বজনীন ক্ষমতার বিরোধিতা করে। তারা প্রচার করে যে পোপ নয়, বরং স্থানীয় রাজাই হলেন রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। এর ফলে ইংল্যান্ড, ফ্রান্স এবং জার্মানিতে শক্তিশালী রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়। লুথার রাজাকে ঈশ্বরের প্রতিনিধি হিসাবে অভিহিত করেছেন, যা রাজতন্ত্রকে নৈতিক ও রাজনৈতিক বৈধতা প্রদান করে। এই আন্দোলন পোপতন্ত্রের অবসান ঘটিয়ে রাষ্ট্রীয় সার্বভৌমত্বের ধারণাকে সুপ্রতিষ্ঠিত করে। 2 নম্বর হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের বিকাশ। ধর্ম সংস্কার আন্দোলন ব্যক্তি স্বাধীনতার পথ প্রশস্ত করেছিল। ক্যাথলিক চার্চের নিয়ম ছিল বাইবেল কেবল যাজকরাই ব্যাখ্যা করতে পারবেন, সাধারণ মানুষের সেখানে কোনো অধিকার নেই। সংস্কারকরা দাবি করেন প্রতিটি ব্যক্তির নিজস্ব বিচার বুদ্ধি অনুযায়ী বাইবেলের পাঠ ও ধর্ম পালনের অধিকার রয়েছে। ধর্মের ক্ষেত্রে এই ব্যক্তিগত বিচার বা বিবেকের স্বাধীনতা পরবর্তীতে রাজনীতিতে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের জন্ম দেয়। মানুষ যখন বুঝতে শিখল যে ধর্মের ব্যাপারে সে স্বাধীন, তখন রাজনীতির ক্ষেত্রেও সে নিজের অধিকার সম্পর্কে সচেতন হয়ে উঠল। এটি পরবর্তীতে গণতান্ত্রিক চেতনার ভিত্তি স্থাপন করে। ধর্মনিরপেক্ষতার উন্মেষ, পরের পয়েন্ট। যদিও সংস্কারকরা পূর্ণ ধর্মনিরপেক্ষ ছিলেন না, তবুও তাদের চিন্তাধারা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের ধারণাকে উস্কে দিয়েছিল। লুথার দুই তরবারির তত্ত্বের নতুন ব্যাখ্যা দেন। তিনি বলেন, মানুষের আত্মার মুক্তির দায়িত্ব চার্চের, কিন্তু সমাজের আইন শৃঙ্খলা ও বাহ্যিক আচরণের দায়িত্ব রাষ্ট্রের। অর্থাৎ ধর্ম এবং রাজনীতিকে দুটি পৃথক সত্তা হিসাবে দেখার প্রবণতা এখান থেকেই শুরু হয়। এর ফলে চার্চের রাজনৈতিক হস্তক্ষেপ কমে যায় এবং রাষ্ট্র ক্রমশ একটি ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠানে পরিণত হওয়ার দিকে অগ্রসর হয়। রাষ্ট্রবিজ্ঞানী ডানিং এই প্রসঙ্গে মন্তব্য করেছেন, সংস্কার আন্দোলন ইউরোপীয় রাজনীতিকে ধর্মতত্ত্বের প্রভাব থেকে মুক্ত করে রাজনীতির স্বাতন্ত্র্য প্রতিষ্ঠা করেছিল। তারপরে প্রতিরোধের অধিকার ও গণতন্ত্রের বীজ। সংস্কার আন্দোলনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল অন্যায় শাসনের বিরুদ্ধে প্রতিরোধের অধিকার। প্রথম দিকে লুথার রাজার আনুগত্যের কথা বললেও পরবর্তীতে ক্যালভিনপন্থীরা এবং ফরাসি হুগেনটরা প্রচার করেন যে রাজা যদি ধর্মবিরোধী বা স্বৈরাচারী হন, তবে প্রজাদের বিদ্রোহ করার অধিকার রয়েছে। বিশেষ করে বিন্ডিসিয়া কন্ট টাইরানোস নামক গ্রন্থে স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে জনগণের প্রতিরোধের অধিকারকে সমর্থন করা হয়। এই চিন্তাধারা পরবর্তীতে জন লক এবং রুসোর মতো দার্শনিকদের প্রভাবিত করে এবং আধুনিক গণতন্ত্র ও সাংবিধানিকতাবাদের পথ দেখায়। উপসংহারটা তারপরে দেখো। পরিশেষে বলা যায়, ধর্ম সংস্কার আন্দোলন
মধ্যযুগ ও আধুনিক যুগের মধ্যে সেতুবন্ধন রচনা করেছিল। এই আন্দোলন মধ্যযুগে ইউনিভার্সাল চার্চ এর ধারণাকে চূর্ণ করে জাতিরাষ্ট্র এবং রাষ্ট্রীয় ধর্ম সার্বভৌমত্বের জন্ম দেয়। যদিও এই আন্দোলনের প্রাথমিক লক্ষ্য রাজনীতি ছিল না, তবুও এর ফলাফল ছিল পুরোদস্তর রাজনৈতিক। এটি মানুষকে শিখিয়েছে যে অন্ধ আনুগত্য নয়, বরং যুক্তি ও বিবেকের স্বাধীনতাই হলো মানুষের প্রকৃত শক্তি। আধুনিক ইউরোপীয় রাজনীতির কাঠামো, ধর্মনিরপেক্ষতা এবং ব্যক্তি স্বাধীনতার যে ধারণা আমরা আজ দেখি, তার অনেকাংশই এই আন্দোলনের কাছে ঋণী। এই ছিল তোমাদের আজকে গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নের উত্তর।